ভোট আয়োজনে চাহিদা মতো অর্থ বরাদ্দ দেওয়া হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। $6 বিলিয়ন ঋণ শোধ করেছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে পড়েছে বিশাল জনগোষ্ঠী, কমছে ক্রয় ক্ষমতা, সেমিনারে সবল ব্যাংকিং খাত প্রতিষ্ঠার তাগিদ। শীত মৌসুমে জমজমাট হাঁসের বাজার, ভিড় বাড়ছে হোটেল রেস্তোরাঁতে, খামার ব্যবস্থাপনার আধুনিকায়নের তাগিদ। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। ভোট আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা মতো অর্থ বরাদ্দ দেওয়া হবে, এক্ষেত্রে কোনো রিজার্ভেশন থাকবে না, এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হওয়াতে এবার বাজেট কিছুটা বাড়বে। নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিদেশে চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেছেন যে এই বিষয়ে অর্থ সংকট হবে না, মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে। উপদেষ্টা জানিয়েছেন যে $6 বিলিয়ন ঋণ শোধ করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে, স্পর্শকাতর জায়গাতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ ওদের যা যা লাগবে, ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য যত আছে, ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গরম ভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, ওটা ওরা দেবে। তখন আমরা চাচ্ছি না আমরা যত সুন্দর, যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি, এই যে হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে, যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যা হোক এটা ম্যানেজ করে। উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে পড়েছে বিশাল জনগোষ্ঠী, বাড়ছে দারিদ্র্য, মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম, তাই ক্রয় ক্ষমতা কমেছে। সবল ব্যাংকিং খাত প্রতিষ্ঠা করা না গেলে ঝুঁকিতে পড়বে অর্থনীতি। দেশের 1% মানুষের হাতে 54% সম্পদ কুক্ষিগত রয়েছে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আর্থসামাজিক বিষয়ে আগামী সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনায় এমন তাগিদ উঠে এসেছে। এ সময় বলা হয়েছে রাজনীতির বাইরে রাখতে হবে ব্যাংকিং খাত, নিয়ন্ত্রক এই সংস্থার স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। জানানো হয়েছে আগামী সরকারের অন্যতম চ্যালেঞ্জ অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা। যে গতিতে এখন রাজস্ব আদায় করা হচ্ছে তা যদি চলমান থাকে, বাজেট বাস্তবায়ন কঠিন হবে। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানো নিয়ে সংকট কিছুটা বেড়েছে। নতুন সরকার ক্ষমতায় বসেই উদ্যোগ নিতে হবে। বলা হচ্ছে কর্মসংস্থান এখন অন্যতম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, প্রবৃদ্ধির সাথে কর্মসংস্থানের যোগসূত্র স্থাপন করতে হবে। জানানো হয়েছে বৈদেশিক মুদ্রার মজুদ আরও বাড়াতে হবে, তা না হলে স্থিতিশীল হবে না মুদ্রা বাজার। আগামী সরকারকে সঠিক তথ্য উপাত্ত নিশ্চিত করতে হবে। বক্তারা বলেছেন ঋণের ফাঁদে পড়ছে দেশ, ঋণ গ্রহণ কমাতে না পারলে উন্নয়ন থমকে যাবে। শুধুমাত্র বাজেট বরাদ্দ বাড়ালেই সেখানে এফেক্টিভ কাজ হবে সেটাও বলা মুশকিল, কারণ প্রায়োরিটিটা আমাদের এনশোর করা হবে। সেই জায়গাগুলোতে আমাদের বড় একটা ঘাটতি আছে। শেষ কথা হচ্ছে আমাদের রেভিনিউ যদি আমরা না বাড়াই তাহলে আমাদের দেশ আগাবে না। শীতকালকে একটু ভিন্নভাবে বোধহয় হাঁস মৌসুমও বলা যায়। সারা বছর হাঁসের মাংসের চাহিদা থাকলেও শীতকাল বেড়ে যায় কয়েক গুণ। হোটেল রেস্তোরাঁতে ভিড় করেন তখন রসনাবিলাসীরা, বাজারে পড়ে যায় হাঁস কেনার ধুম। এসব হাঁসের সরবরাহের একটি বড় অংশ আসে হাওর বর এবং বিল অঞ্চল থেকে। গৃহস্থালির পাশাপাশি ছোট বড় খামারে যা পালন করা হয়। তবে উদ্যোক্তারা বলছেন যে খামার উন্নয়নে পর্যাপ্ত পরিকল্পনা আর উদ্যোগের অভাবও রয়েছে। প্রকৃতিতে হিম বাতাস, শীতের সন্ধ্যা উদযাপনে ভোজন রসিক বাঙালির যেন হাঁস চাই। আর তাই পরিবার বন্ধু বান্ধবের সাথে শহর থেকে কিছুটা দূরে 300 ফিটের এই নীলা মার্কেটে এসেছেন অনেকেই। পরীক্ষা শেষ তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, তো এখানে যেটা হাঁসের মাংস পাওয়া যায় বা ট্রেডিশনাল টাইপের খাবার পাওয়া যায়, তো এই জন্য আমরা এখানে আর কি সময় স্পেন্ড করতে আসি। শীতে মোটামুটি হাঁস ভালোই চলে নীলা মার্কেটে। আমাদের নিঃসকালের সার্ভিসও মোটামুটি ভালো,
মাটির চুলায় রান্না হাঁসের মাংসের সাথে ছিটপিঠার স্বাদ নিতে চায় সবাই। তবে শীত আসলে সেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। সকাল থেকেই তাই রান্নার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করে রেস্তোরাঁর বাবুর্চি সংশ্লিষ্টরা। যারা ঘরে বসেই হাঁস উৎসব করতে চান তাদের ভরসা রাজধানীর কাঁচা বাজারগুলো। দেশি, বেজিং সহ বিভিন্ন জাতের হাঁস তুলেছেন দোকানিরা। দাম কিছুটা বেশি, সরবরাহ চাহিদার তুলনায় কম। দোনো বাচ্চা বলতে আবু হাঁস খাবো, তো হাঁস কিনা, তো এই জন্য কারণ বাজার আসা হাঁসের জন্য। তো আসলে আইসা দেখলাম হাঁসের দামটা একটু বেশি। আসলাম বাজারে, দেখে হাঁসের দামটা একটু বেশি, তারপরও কি করব, বাসা থেকে তো নিয়ে যেতে বলছে। দেশি হাঁসটাই পাবলিকে বেশি চয়েস করে বেশি, কারণ এটা স্বাদও বেশি, খাইতেও মজা। আবার অন্যান্য হাঁস আছে যেটা বেজিং হাঁস, ওটা আবার ব্রয়লার মুরগির মতো লাগে, ওটা তো চলে না। শীতকালে কাস্টমারের চাহিদা বেশি থাকে, কিন্তু উৎপাদন তুলনামূলক অনেক কম, তারপর দামটা অতিরিক্ত বেশি। রাজধানীতে এসব হাঁস আসে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ সহ চলনবিল আর হাওড়াঞ্চল থেকে। গৃহস্থালির পাশাপাশি ছোট বড় খামারিরা এসব হাঁস পালন করে মুক্ত পরিবেশেই। তবে এখনও খামার ব্যবস্থাপনা আর উৎপাদনশীলতায় খুব একটা প্রযুক্তির ছোঁয়া লাগেনি। কৃষি উদ্যোক্তারা বলছেন, খামার উন্নয়নে রয়েছে টেকসই পরিকল্পনার অভাবও। খামারকে আধুনিক এখনো করা হয় নাই, ইন ফিউচার করার ইচ্ছা আছে। অন্যবারের তুলনায় এবার হাঁসটা একটু কম উৎপাদন করা হয়েছে, আমাদের আর্থিক সমস্যার কারণে হাঁস কম তুলতে পারছি। বাঙালির রসনা বিলাসে হাঁস নিয়ে আবেগের কোনো কমতি নেই। তবে দাম বেশি হওয়ায় হাঁস যেন এখনও ঠিক মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষের আহার হয়ে উঠতে পারেনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসে ডলারের বিপরীতে রুপির দর 90 পেরিয়ে যায়। আজ সোমবার রেকর্ড করেছে। এ সময় বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তারা লাভবান হচ্ছেন। আজও ভারতীয় মুদ্রার দাম 6 পয়সা কমেছে। এর জেরে প্রতি মার্কিন ডলারে সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম হয়েছে 90.63। রুপির এই দর এখন পর্যন্ত সর্বনিম্ন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার রুপির দাম ছিল 90.32। চলতি বছরের শুরু থেকে রুপির অবস্থা টালমাটাল অবস্থায় ছিল। ধারাবাহিকভাবে দাম কমেছে এই মুদ্রাটির। বছরের শেষ প্রান্তে এসে তা রীতিমতো খাদের কিনারায় চলে গেছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত জটিলতা রুপির এই দরপতনের মূল কারণ রয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিও আলোচনার জন্য ভারতে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও রুপির দরপতন ঠেকানো সম্ভব হচ্ছে না। দেশটির সংবাদ মাধ্যম বলছে, আমদানিকারকদের ডলার কেনার ধুম পড়ার কারণেও রুপির দামে প্রভাব পড়েছে। ভারতের শেয়ার বাজার থেকে চলতি বছর বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ চলে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তারা ডলার ভাঙিয়ে আগের চেয়ে বেশি রুপি পাবেন। বাংলাদেশে ডলারের দাম অনেকদিন ধরেই স্থিতিশীল অবস্থায় রয়েছে। কয়েক মাস ধরে তা 122 টাকার মধ্যে রয়েছে। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্রটি। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর হাজার হাজার কেজি মাছের পোনা উৎপাদন হলেও 2006 সালের পর থেকে জবর দখলে নেয় প্রভাবশালীরা। এরপর থেকেই প্রায় থমকে যায় মৎস্য প্রজনন কেন্দ্রটির কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলমুক্ত হলেও স্থানটি পরিণত হয়েছে এখন মাদক সেবীদের আখড়ায়। নতুন করে মৎস্য প্রজনন কেন্দ্রটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। একসময় পাবনা ও আশপাশের জেলায় পোনা সরবরাহ করা হতো এখান থেকে। দীর্ঘদিন উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় এটি এখন পরিত্যক্ত ও জরাজীর্ণ। 1990 সালে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে উপজেলার নন্দনপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রজনন কেন্দ্রটি গড়ে তোলে মৎস্য অধিদপ্তর। প্রায় 37 বিঘা জমিতে 10টি নার্সারি, পুকুর খনন, ট্যাঙ্ক, সীমানা প্রাচীর নির্মাণ সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়। চালু থাকা অবস্থায় প্রতি বছর হাজার হাজার কেজি পোনা উৎপাদন হতো প্রজনন কেন্দ্রটিতে। 2005 সালে পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে চুক্তি নবায়ন না হলে বন্ধ হয়ে যায় প্রজনন কেন্দ্রটি। 2006 সালে এটি ইজারা নেয় সাথিয়া উপজেলা মৎস্য উন্নয়ন সমবায় সমিতি। এরপর থেকেই শুরু প্রজনন কেন্দ্রের দুরবস্থা। বিগত সরকারের আমলে প্রজনন কেন্দ্রটি দখলে নিয়ে খামার গড়ে তোলেন তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আসিফ শামস রঞ্জন। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে মৎস্য প্রজনন কেন্দ্রটির দখল ফিরে পায় পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় মাছের পোনাটা যেত, হাসারি ছিল তো এই ধানি পোনা তৈরি হইতে, গরু বাছুর
পালতেছে পুষতেছে মানুষের বেড়া বহি লাগতেছে, এই মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। সরকার যদি কারোর কাছে লিজ দেয় তাহলে মনে করেন যে ফেলা না রাখিয়া লিজ দেওয়াটাই ভালো হবে। মৎস্য কেন্দ্রটি পুনরায় চালু করা গেলে মাছের যোগান বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বাড়বে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। যথাযথ নিয়ম মেনে আবেদনের আহ্বান পাউবো কর্মকর্তার। মন্ত্রণালয় থেকে বা অধিদপ্তর থেকে স্যাররা যদি এটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যদি পদক্ষেপ নেন, তাহলে অবশ্যই আমরা এখানে কারিগরি সহযোগিতা থেকে শুরু করে আমাদের সরকারের অন্যান্য যে মৎস্যবীজ উৎপাদন খামারগুলো আছে সেই খামারের আদলেই আমরা সেটি পরিচালনা করে সরকারের রাজস্ব আদায়ে অবদান রাখতে পারবো। প্রপার চ্যানেলে যদি তারা অ্যাপ্লিকেশন করে যে না এখানে আরো মৎস্য উৎপাদন করা সম্ভব বা তারা যদি নিতে চায়, তাহলে প্রপার চ্যানেলে করলে পানি উন্নয়ন বোর্ড এবং মৎস্যের ভিতরে একটা যৌথ চুক্তি নামায় তাদের হয়তো এটা নিতে পারে। পানি উন্নয়ন বোর্ড ও মৎস্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারকের মধ্য দিয়ে কেন্দ্রটি আবার চালু হবে এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রায় 1.5 থেকে দ্বিগুণ লাভ হওয়াতে বিনা চাষে রসুন আবাদে ঝুঁকছেন শরীয়তপুরের চাষিরা। আগাম উৎপাদন এবং খরচ কম বলে জনপ্রিয় হয়ে উঠেছে এই ধরনের আবাদ। চাষিরা বলছেন যে এই পদ্ধতিতে উৎপাদন খরচ বেশ কম, মৌসুমের আগেই বাজারজাত করা যায়, পাওয়া যায় ভালো দামও। হালকা শীতের মিষ্টি রোদে দাঁড়িয়ে এবং বসে ধান কেটে খড় সরাচ্ছেন চাষিরা। পাশাপাশি সেই কাদা মাটিতে রসুনের বীজ রোপণ চলছে, যা ঢেকে দেয়া হচ্ছে খড় এবং কচুরি পানা দিয়ে। ধান চাষ করার পরে এভাবে রসুন লাগাই যাতে রসুন বেশি হয়, ফসলের দিক দিয়ে মান ভালো হয়। পানি চলে গেলে পরে ওই রকম ক্ষেত বাঁচিয়ে কিনে হলো চাষ না করিয়ে লাগাই। 1 মাস আগে যদি আমরা লাগাইতে পারি রসুনটা, তাহলে আমাকে ফলনটা একটু ভালো বৃদ্ধি হয়। শরীয়তপুর জেলার বিনা চাষে রসুন আবাদ হলেও এই পদ্ধতি বেশ জনপ্রিয়তা পেয়েছে জাজিরা এবং নড়িয়া উপজেলাতে। জমি চাষ না করাতে খরচও কিছুটা কমছে। তার থেকে এটা আমাকে সহজ বেশি হয়, এই জন্য মনে করেন যে আমরা এই কেদার ভিতরেই কুপা ফেলাই, এটা ফলন আমাকে বৃদ্ধি হয়। আর এটার খাটনিও কম, বুঝলেন, আর মনে করেন পরিশ্রমও কম। তাহলে মনে করেন যে আপনার এই রসুন হইতেছে 3 মণ। রসুনটা এইভাবে লাগাইলে আমাকে ফলনটা ভালো হয় এবং রসুনটা টাইট হয়। লাভ বেশি হওয়াতে কৃষকদের বিনা চাষে রসুন আবাদে উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ। জমিতে কাদা অবস্থায় রসুন বপন করা যায়। এখানে মালচিং হিসাবে কচুরিপানা এবং খড় ব্যবহার করা হয়। এখানে প্রায় সেচ লাগে না বললেই চলে এবং তুলনামূলকভাবে ফলন বেশি হয়। কৃষকেরা যেহেতু আগাম ফসলটা উৎপাদন করতে পারে, এই জন্য বাজার মূল্য তারা বেশি পায়, এতে করে তারা লাভবান হয়। এবছর জেলায় রসুন আবাদ হয়েছে 5000 হেক্টর জমিতে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। সকালের দিকে যেমনটি বলছিলাম যে গতকালকের ধারাবাহিকতা বজায় রেখে আজকেও কিন্তু দেখতে পাচ্ছি যে সকাল থেকেই নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল এবং শেষ ভাগে এসেও সেই ধারাবাহিকতা বজায় রেখে শেষ হয়েছে। এবং প্রধান সূচক আজকে ঢাকার শেয়ারবাজার ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি, সেটা কিন্তু প্রায় 42 পয়েন্টেরও বেশি কমেছে এবং 4090 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। অন্য দুটি সূচকও আজকে কমেছে। ডিএসসি এর সূচক সেটিও কিন্তু 1016 পয়েন্ট অবস্থান করছে, 11 পয়েন্টের মতো কমে, এবং থার্টি সূচক যেটি সেটি 1877 পয়েন্টে অবস্থান করছে, সেটিও কিন্তু কাছাকাছি 14 পয়েন্টেরও বেশি কমে। আজকে টোটাল ট্রেড হয়েছে ঢাকার শেয়ারবাজারে 413 কোটি 11 লাখ টাকার মতো শেয়ার এবং সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের কিন্তু আজকে পতন হয়েছে। 292টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল ঢাকার শেয়ারবাজারে কমে গেছে। মাত্র 48টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 48টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখা যাক টপ 20 কি অবস্থা। সিমটেক্স আজকে এখন পর্যন্ত দিনের শেষে এসে ঢাকার শেয়ারবাজারের প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং টোটাল ট্রেড করেছে দিন শেষে আজকে এই কোম্পানিটি 11 কোটি 93 লাখ টাকার মতো শেয়ার। এবং এই সিমটেক্স কিন্তু ট্রেড হচ্ছে আজকে সারাদিন ধরে 21 থেকে 22 টাকার মধ্যে, 21 টাকা 60 পয়সায় কোম্পানির লাস্ট প্রাইস ছিল। সায়াম কটন এটি দ্বিতীয় অবস্থানে আছে এবং ট্রেড হচ্ছে 18 থেকে 19 টাকার মধ্যে, 18 টাকা 70 পয়সায় কোম্পানিটি কিন্তু লাস্ট প্রাইস ছিল। 10 কোটি 74 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে আজকে সায়াম কটন। ফাইন ফুডস এটি আছে তৃতীয় অবস্থানে, লাস্ট প্রাইস এই কোম্পানি ছিল 372 টাকা এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 10 কোটি 48 লাখ টাকার মতো শেয়ার। এরপরে মন্নু ফেব্রিক্স চতুর্থ অবস্থানে আছে এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স এটি পঞ্চম অবস্থানটি দখল করে রেখেছে। রাইমা ফুড ষষ্ঠ এবং সপ্তম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ডোমিনেসকে এবং টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি প্রায় 9 কোটি 22 লাখ টাকার মতো শেয়ার। এরপরে অষ্টম অবস্থানে আমরা খান ব্রাদার্স পিপি ওভেনকে দেখতে পাচ্ছি। অরিয়ন ইনফিউশন
নবম এবং একমিকে আমরা দেখতে পাচ্ছি আজকে টপ 20-র 10ম অবস্থানটি দখল করে রেখেছে প্রায় 7,93,00,000 টাকার মতো শেয়ার ট্রেড করে। চট্টগ্রাম শেয়ার বাজারে কি অবস্থা দেখে আসি। আজকে কিন্তু সেটিও কিন্তু সকাল থেকে আমরা নিম্নমুখী প্রবণতায় দেখতে পাচ্ছি। সূচকের সাথে সাথে কিন্তু সেখানে লেনদেনের পরিমাণ আজকে বেশ কম। আজকে 3টি সূচক সিএসসি এস এবং সিএসসি 30 সূচক যেটি সেটি কিন্তু প্রায় 77 পয়েন্টের মতো কমেছে এবং সার্বিক সূচক যেটি সিএসপিআই সেটি কিন্তু 76 পয়েন্টের মতো কমে আজকে অবস্থান করছে 13,770 পয়েন্টে। আজকে টোটাল ট্রেড হয়েছে সিএসসিতে 5,16,00,000 টাকার মতো শেয়ার এবং আজকে সারাদিন ধরে চট্টগ্রাম শেয়ার বাজারে দেখতে পাচ্ছি 161টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে। তার মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 98টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, 47টি বেড়েছে এবং 16টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে সিএসসিতে আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধির দিক থেকে লাভেলও প্রথম অবস্থানে আছে এবং এই কোম্পানি কিন্তু আজকে লেনদেনের ভিত্তিতে সিএসসিতে প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং এই কোম্পানি আজকে লাস্ট প্রাইস কিন্তু 69 টাকা রয়েছে। দ্বিতীয় অবস্থানে আজকে দর বৃদ্ধির দিক থেকে দেখতে পাচ্ছি অরিয়ন ইনফিউশন আছে এবং ফাইন ফুডস আছে তৃতীয় অবস্থানে। আজকে লেনদেনের ভিত্তিতে যেমনটি বলছিলাম লাভেলও প্রথম অবস্থানে আছে, এরপরেই কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স এটি দ্বিতীয় অবস্থানে আছে এবং ইউসিবি আজকে সিএসসিতে লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানটি দখল করে রেখেছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। ব্রিটেনে চলছে বাংলাদেশ হেরিটেজ উইক অ্যান্ড ট্রেড ফেয়ার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে করা হয়েছে এই আয়োজনটি। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগটি। শনিবার দুপুরে যৌথভাবে উদ্বোধন করেছেন হাই কমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফর রহমান। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। অংশ নিচ্ছেন সেখানে প্রবাসীরাও। আমরা অত্যন্ত কৃতজ্ঞ টাওয়ার হ্যামলেটসের সম্মানিত মেয়রের কাছে বাংলাদেশ। এটার পাশাপাশি দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।